ওয়েল, বার্সেলোনার 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্পেইন এখানেই শেষ হলো 4-3 হার্টব্রেকের মাধ্যমে সানসিরোতে, যেটা ছিল কালকে সেমিফাইনাল সেকেন্ড লেগ। তো ম্যাচের সমস্ত পয়েন্টস এবং মোমেন্টসগুলো নিয়ে আমরা এক্সপ্লেন করব। তো শুরু করছি। সবার আগে আমরা যেটা বলবো যে বার্সেলোনা 2-0 থেকে হাফ টাইমে 2-0-এ পিছিয়ে থাকা থেকে সেকেন্ড হাফে শেষের দিকে মানে অ্যাডেড টাইমের আগে অবধি 3-2-তে কামব্যাক করেছিল। সেক্ষেত্রে বার্সেলোনা মারাত্মক একটা পারফরমেন্স দেখিয়েছিল। এবং তার পাশাপাশি ইন্টার হচ্ছে অ্যাডেড টাইমে অ্যাসেরবি দ্বারা নিজেদের গোল ইকুয়ালাইজ করায় এবং ম্যাচ এক্সট্রা টাইমে নিয়ে যায়। এবং তার পাশাপাশি এভাবে এক্সট্রা টাইমে ফ্র্যাটিসিকে দিয়ে গোল দিয়ে বার্সেলোনার যে ইউরোপিয়ান ড্রিম সেটা ভেঙে চুরমার করে দেয়। তো শুরু করছি। আমি প্রত্যয় অ্যান্ড আই তো উইথ মি। হাই, তো আজকে আমরা জানি যে বার্সেলোনার ইউসিএল জার্নি শেষ হয়। তো প্রত্যয় যেগুলো বললো সেগুলো তো আমরা সবই জানি, আমরা কাল গত রাতে ম্যাচ দেখেওছি। তো যাই হোক, তো একটা বড় সড়ো মানে চান্স বলা যেতে পারে মিস হয়ে গেল বার্সেলোনার জন্য এবং কুলার্সদের জন্য। তো যাই হোক, সেগুলো নিয়ে আমরা তো বলবো পরবর্তীকালে। তো মেন বিষয় আসা যাক ম্যাচের লাইন আপ যদি আমরা দেখি তো ইন্টার কিন্তু তাদের একদম প্রপার লাইন আপই নামিয়েছিল, যেখানে কিনা ডিফেন্সে 3 ডিফেন্স শুরু করে বাস্তনি, আসেরবি এবং বিসেক দিয়ে, এবং গোলে সোমারের কথা আমরা পরবর্তীকালে বলবো। এবং ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ এবং মার্কাস থুরাম স্টার্ট করে, এবং তার সাথে সাথে ডামফ্রাইজ আর একবার ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স প্রোভাইড করে, এবং তার সাথে সাথে মিডে মেকিতারিয়ান, ডিমার্কো এবং বারেলা এবং হচ্ছে জালানুংলু স্টার্ট করে। তো এই হলো ইন্টারের লাইন আপ যদি বলি। তো আর একটা বার্সেলোনার লাইন আপ আমরা জানি, বার্সেলোনাতে বালদে এবং কুন্দের অভাব আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে এবারেও জেরার্ড মার্টিনকে দিয়ে স্টার্ট করাতে হয়, এবং এখানেই একটা পয়েন্ট টুইস্ট আসে যেটা পরবর্তীকালে আমরা বলছি। এবং তার সাথে সাথে রাইট ব্যাক পজিশনে এরিক গার্সিয়া স্টার্ট করে, এবং তার সাথে সাথে বাকি টিম কুবার্সি, ইনিগো মার্টিনেজ এবং মিডফিল্ডে ওলমো, পেদ্রি এবং ডেয়ং স্টার্ট করে, এবং ফরওয়ার্ডে রাফিনিয়া, ইয়ামাল এবং ফেরান টোরেসে স্টার্ট হয়। এবং এই মোটামুটি লাইন আপ আমরা দেখেছি, এবং পরবর্তীকালে কিছু কিছু সাবস্টিটিউশনও আমরা দেখেছি, তো যেগুলো নিয়ে আমরা বলবো। তো প্রত্যয় এবার। হ্যাঁ, তো ম্যাচে আমরা এবার আস্তে আস্তে এক্সপ্লেনেশনে ঢুকি। তো সবার আগে ডিটেলসে বলতে গেলে সবার আগে ম্যাচের শুরুতেই অ্যাকচুয়ালি যেহেতু ফার্স্ট হাফ 3-3 মতো মানে অ্যাকচুয়ালি যে ওয়াইল্ড ফার্স্ট হাফ আমরা দেখেছি, ফার্স্ট লেগ বার্সেলোনার হোমে। তো সেক্ষেত্রে সবাই এক্সপেক্ট করছিলাম যে এই ম্যাচ হয়তো একটু কি বলবো সেটেল ডাউন করে দুটো টিমই প্রথম থেকেই অতটা প্রেশার রাখবে না যতটা আগের ম্যাচে ছিল, এবং তার ফলে দুটো টিমই কিছুটা হলেও স্কোর হয়তো নিজেদের ক্লিন শিট অথবা কম গোল খাওয়ার দিকে বেশি নজর রাখবে। তো শুরুও হয়েছিল সেভাবেই, কারণ বার্সেলোনা আর ইন্টার দুজনেই খুব স্লো স্টার্ট করেছিল। বার্সেলোনা শুরুতে যদিও হাই প্রেস করছিল এবং সেটা এফেক্টিভ হয়েছিল, কারণ হচ্ছে সেটার কারণে ইন্টার কি হচ্ছিল মিস্টেক ক্রিয়েট করছিল, এবং তার পাশাপাশি নিজেদের মোমেন্টাম ক্রিয়েট করতে দিচ্ছিল না বার্সেলোনা ইন্টারকে। তো সেক্ষেত্রে ইন্টার নিজের যে স্বভাবত কাউন্টার অ্যাটাক সেটাও তুলতে বিরত হচ্ছিল। আচ্ছা, তো ফার্স্টের বেশ কয়েক মিনিট ঠিকঠাক চলার পর এদিক ওদিক দুদিক থেকেই অ্যাটাক তোলার পর 21 মিনিটে একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে দানি অলমো একটা মিস পাস করে, এবং সেটা নিয়ে বল তুই। দানি অলমো যে মিস পাস করে, এবং সেই কারণেই বার্সেলোনার মানে কি বলবো, একটা মানে প্রথম 20 মিনিটের খেলাই যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে মোমেন্টাম। হ্যাঁ, মোমেন্টাম ওখান থেকে ব্রেক হওয়া শুরু হয়, এবং সেই মুহূর্তে কনসিড করে বার্সেলোনা, যেখানে লাউতারো মার্টিনেজ একটা গোল দেয়, এবং সেখানে ডামফ্রাইজের একটা দুর্দান্ত অ্যাসিস্ট আমরা দেখতে পাই সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে এবং জেরার্ড মার্টিনের সাইড থেকে। তো যাই হোক, সেইখানে জেরার্ড মার্টিনকে যত না দোষারোপ করা যায়, তার চেয়ে বেশি ওলমোর মিসপাসটাই মেন বিষয় হয়ে দাঁড়ায়। ওলমো প্রথম থেকেই খুব মানে ও মানে ঠিক নিজেদের আগের লেগেও বলতে পারা যায়, এবং এই লেগেও প্রথম থেকে কিন্তু খুব একটা ফলপ্রসূ করছিল না, মানে পারফরমেন্স দিতে পারছিল না। তো এটা একটা সবচেয়ে বড় বিষয় ওলমোর জন্য। আর সেখানে একটা মিস পাসের থেকে সেকেন্ড লেগের মতো পজিশনে গোল খেয়ে যাওয়া, এটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টিং বলা যেতে পারে বার্সেলোনার ক্ষেত্রে। এবং সুযোগের সদ্ব্যবহার করে মার্টিনেজ লাউতারো গোল করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে হ্যাঁ, আহ,
হাই লাইনের ব্যাপারটা তো আছেই বার্সেলোনার, এবার সেখানে বলবে এবার প্রত্যয়। আচ্ছা, তো নেক্সট আমরা তারপরে যে মোমেন্ট দেখি সেটা হচ্ছে বার্সেলোনা তারপরে এক গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও সমস্ত প্লেয়ার নিজেদের চিয়ার আপ করে, মানে প্লেয়ারদের, এবং তার পাশাপাশি বার্সেলোনা আবার ভালো খেলা শুরু করে, অর্থাৎ ভালো রেসপন্ড দেয় এবং কনস্ট্যান্টলি বল উইন করতে থাকে হাই আপ থেকে, মানে পিচের ওপর থেকে ইয়ে করে কি বলে বল ইন্টারসেপ্ট করে, এবং তার পাশাপাশি কনস্ট্যান্টলি অপরচুনিটি ক্রিয়েট করে। কিন্তু এরই একটা রেজাল্ট হয়েছে, যেটা হচ্ছে দানি অলমো একটা ক্রস বা একটা শট রাখে, সেটা হচ্ছে আচেরবি যে ওদের ডিফেন্ডার তার হাতে লাগে, মানে আরামসে লাগে, কিন্তু পেনাল্টি দেওয়া হয় না। তো সেক্ষেত্রে এটা পেনাল্টি হয়েছিল কি হয়নি সেটা তো দূরের কথা, রেফারি একবারের জন্য ভারও দেখেনি, ভার মানে যে টিভি রেফারি টিভিতে গিয়ে দেখেন, তো সেটাও দেখেনি। তো সেক্ষেত্রে তোর কি মনে হয়, এটা কি পেনাল্টি ছিল? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা যেহেতু ও পড়ে গেছিল, আশির পড়ে যাওয়ার মোমেন্টামে ছিল, তো সেই জন্য সেই ক্ষেত্রেই হাতে বল লাগা সত্ত্বেও ওটা দেওয়া হয়নি। এবার ওটা ইন্টেনশনালি হাত বের করা হোক বা না হোক সেটা তো রেফারি বুঝবে ওই ওই হিট অফ দ্য মোমেন্টে। কিন্তু যেহেতু ফার্স্ট অ্যাঙ্গেল থেকে বা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছিল যে আশিরবি ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিল, সেই মুহূর্তে হাতে বল লেগেছে, তো সেই কারণেই হয়তো পেনাল্টিটা দেওয়া হয়নি। তো এটা একটা মোটামুটি 50-50 চান্স বলাই যেতে পারে। তো এটা পেনাল্টি না দেওয়াটাই স্বাভাবিক বিষয় এত বড় একটা ম্যাচে। হ্যাঁ, তো এরপরে আমরা দেখি হচ্ছে যে বার্সেলোনার দুটো প্লেয়ার, মানে হচ্ছে ফ্রন্ট লাইন আপ, মানে ইয়ামাল এবং তার পাশাপাশি আহ, ফেরান তরেস, দুজনে মিলেই একটা গোল্ডেন অপরচুনিটি মিস করে, মানে হচ্ছে ফাঁকা গোল অলমোস্ট, সেখানে হচ্ছে দুজনেই ট্যাপ ইন মারতে, অ্যাকচুয়ালি ইয়ামাল মিস করে কিন্তু ফেরান সেটাই যা হোক করে পা লাগায় এবং সেটা বাইরে বের করে দেয়। তো এখানে একটা বহুত বড় গোল্ডেন অপরচুনিটি সেটা হচ্ছে তারা ওয়েস্ট করে ফেলে। এরপর আমরা 45+1 মিনিট অর্থাৎ হাফ টাইমের অ্যাডেড মিনিটে আমরা দেখতে পাই ইন্টারের একটা পেনাল্টি, মানে হচ্ছে যেখানে পাউ কুবার্সি ট্যাকেল করে লটারো মার্টিনেসকে, যেটা রেফারি ফার্স্ট চান্সেই দেখে বলে যে পেনাল্টি না, কিন্তু পরবর্তীকালে সেটা টিভি রেফারি অর্থাৎ ভার তাকে বলে যে এটা পেনাল্টির জন্য দেখতে, এবং সে গিয়ে দেখে এবং সেটা পেনাল্টি। তো তোর কি মতে, মানে এটা কি পেনাল্টি না জেনুইন ট্যাকেল? মানে অ্যাকচুয়ালি মানে যেটুকু বলা আর কি, মানে ভার আসার পর থেকে যেটা হয় আর কি, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, যে কারণে যে কোনো মানে বক্সের ভেতরে যদি যে কোনো রকম ট্যাকেলকেই আমরা খুব ভালোভাবে দেখি, তো সেটাকে আমরা হয়তো পেনাল্টি হিসেবে কনসিডার করতেই পারি। তো সেক্ষেত্রে ভারের এই যে একটা মানে কি বলবো, একটা বাজে পয়েন্ট রয়েছে পুরো গেম সেন্সের হিসাবে, তো সেটা কিন্তু বার্সেলোনার এগেনস্টে চলে যায়। এখানে এখানে আমরা দেখতে পেয়েছি অনেক রকম অ্যাঙ্গেল থেকে দেখতে পেয়েছি যে কুবার্সি বলে ট্যাকেল করে, কিন্তু আবার অনেক রকম অ্যাঙ্গেল থেকে খুব স্লো মোশনে দেখলেও দেখতে পেয়েছি যে কুবার্সির ট্যাকেলটা কিছুটা হলেও লাউতারো মার্টিনেজের পায়ে টাচ হয়। তো যে কারণে এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যেটা কিনা খুবই বার্সেলোনার জন্য খুবই খারাপ জায়গায় চলে যায়, এবং পেনাল্টিটা কনসিড করতেই হয়, এবং সেখানে চালানোগুলো পেনাল্টিটা দারুণভাবে শেষনিকে উল্টো দিকে ফেলে গোল করে দেয়। এবং 45+1 মিনিট অর্থাৎ ফার্স্ট হাফের একদম শেষ মোমেন্টে যখন একটা টিম 2-0 গোলে এগিয়ে যায়, তখন অপোনেন্টের মনোবল পুরোপুরি ভেঙে যাওয়া উচিত, এবং সেখান থেকে বার্সেলোনা কীভাবে এগোয় সেটা আমরা পরে বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে 2-0 গোলে এগিয়ে যায় ইন্টার 45 মানে একদম ফার্স্ট হাফের সেকেন্ডে, ফার্স্ট হাফের একদম লাস্ট মোমেন্টে, তো এটা একটা খুব আপার হ্যান্ডে ছিল ইন্টার, তো সেখান থেকে দারুণভাবে একটা পেনাল্টি পায় এবং গোলটা স্কোর করে, এটাই ব্যাপার আর কি। একদমই। তো এখানে একটা কথা বলার যে অবশ্যই ভারের দরকার আছে, ভারের অবশ্যই দরকার আছে, কারণ কিছু কিছু জায়গা এমন থাকে যেগুলো হচ্ছে ভার না থাকলে হয়তো রেফারি পার্শিয়ালিটি করে অথবা যে কোনোভাবে অপোনেন্ট টিম রব করে দিয়ে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, ভারের অবশ্যই দরকার আছে। কিন্তু যদি ভার থাকে, আমার সবার আগে প্রশ্ন হচ্ছে তাহলে মাঠে রেফারির কি দরকার? ফার্স্ট অফ অল, এত যদি টেকনিক্যাল হয়ে যায় তাহলে একটা মানুষ তো কোনো দরকার নেই, রেফারি থেকেই বা কী লাভ আর না থেকেই বা কী লাভ, সব কিছু টেকনিক্যালি চলুক খেলা। আর সেকেন্ড হচ্ছে যদি ভার থাকেও, অ্যাজ এ নিউট্রাল পার্সপেক্টিভ এটা দেখতে হবে যে কোন মোমেন্টে অ্যাকচুয়ালি ফুটবল কি, ফুটবল তো আর ক্রিকেটের বা ভলিবল বা অন্যান্য গেমের মতো এত বেশি টেকনিক্যাল না, এটা খুবই রাফ অ্যান্ড টাফ একটা গেম। এখানে হচ্ছে যে কোনো মোমেন্টে একটা ডিসিশন সব কিছু বদলে দিতে পারে সমস্ত টিম খেলার। আর খেলাও কিন্তু এমন না যে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে হয়, যে এনাফ টাইম আছে পরবর্তীকালে আমার কি বলবো যে কাম ব্যাক করার অথবা হচ্ছে ইকুয়ালাইজ করে। এটা কিন্তু মাত্র 90 মিনিটের একটা গেম। তো সেক্ষেত্রে ভার যদি ইউজড হয়, তো সেক্ষেত্রে ম্যাচে কোনো রেফারি দরকারই নেই, কারণ পুরোপুরি ভার রেফারিই চালুক, মানে ভার রেফারিরাই চালু করুক খেলাটা। এবং এটাই আর কি, মানে ব্যাপারটা হচ্ছে
হয়তো নিজের টিম হারছে সেই জন্য হচ্ছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু অ্যাজ এ নিউট্রাল পার্সপেক্টিভ জিনিসটা কিন্তু দেখতে অনেক সময় বিরক্তিকর লাগে। এই সামান্য অফসাইড কল যেগুলো হচ্ছে কয়েক মানে কি বলবো যে কয়েক মিলিমিটারের জন্য হচ্ছে অফসাইড কল হয় অথবা হয় না, এগুলোও কিন্তু খুব একটা যে বিরাট কিছু লাভ করছে আমাদের গেমে, বরং আরও গেমের যে এক্সাইটমেন্ট সেটাকে আরও নষ্ট করে দিচ্ছে, ঠিক কি না? একদমই তাই। এই অ্যাকচুয়ালি এই ডিসিশনগুলো যখন নিজেদের টিমের ফেভারে যায় তখন হয়তো ভালো লাগে বা কিছু, বাট যখনই এটা ইয়ের দিকে যায়, উল্টো দিকে যায়, তখনই বোঝা যায় যে জিনিসটার কতটা মানে ড্রব্যাক আছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো ভার নিয়ে আর কি বা বলবো, যাই হোক এবার পরবর্তী ইনসিডেন্টে আর কালকে রেফারি নিয়ে আমরা পরে বলছিলাম, এরপরেও আরো কিছু ডিসিশন দিয়েছে সিমন মার্সিনিয়াক, তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। যাই হোক, নেক্সট হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে বার্সেলোনা। তারপর সেকেন্ড হাফে আমরা সবাই অ্যাকচুয়ালি, আমি অ্যাটলিস্ট হানসি ফ্লিক না থাকলে হয়তো জাভি বা অন্য কোনো কোচ থাকলে হয়তো আমি সেকেন্ড হাফ দেখতাম না সিরিয়াসলি, কারণ হানসি ফ্লিকের উপর এতটাই ট্রাস্ট আছে যে কোচটা খেলা বোঝে কোথা থেকে যে কোনো মোমেন্টে তুমি তার টিমকে ছেড়ে দাও, সেই মোমেন্ট থেকে তার বের করার ক্ষমতা রাখে। তো যাই হোক, আমরা সেকেন্ড হাফ দেখা শুরু করি এবং সেকেন্ড হাফে আমরা অবাকভাবে মানে কি বলবো যে আনএক্সপেক্টেডলি বার্সেলোনার ইন্টেন্সিটি এবং তার পাশাপাশি যে খেলার যে আর্জেন্সি সেটা সম্পূর্ণ আলাদা ছিল। মানে ফার্স্ট থেকেই তারা এটা সবার মাথায় ঢোকানো মানে ঢুকিয়ে দেওয়া ছিল যে আমরা 2 গোলে পিছিয়ে আছি, আমাদের জিততে হবে, অ্যাটলিস্ট ড্র তো করতে হবে। তো সেই আর্জেন্সি নিয়েই তারা খেলা শুরু করে এবং 4 রেজাল্ট হচ্ছে 54 মিনিটসে এরিক গার্সিয়া যে ভলি, একটা মানে কি বলবো যে একটা মানে যে মানে কোনো আনমার্কড পজিশন থেকে একটা এরিক গার্সিয়া যে ফিনিশটা করে এবং সেটাও এত সুন্দর ফিনিশ করে, সেটা নিয়ে তোর কি মতামত যে এরিক গার্সিয়ার থেকে এরকম ফিনিশ এটা মানে এক্সপেক্টেড তো একেবারেই না? অ্যাকচুয়ালি তাই, কারণ এরিক গার্সিয়া অ্যাজ এ সাবস্টিটিউট রাইট ব্যাক খেলছে আমাদের টিমে, যে কিনা পুরোপুরি গেম টাইমও পায় না। তো সে এখান থেকে এসে এরকম একটা ফিনিশিং এবং ক্রসটা দিয়েছিল জেরার্ড মার্টিন। তো সেটাও একটা খুব মানে বিচ্ছিরি কম্বিনেশন বলতে পারি, কারণ একটা লেফট ব্যাক এসে ক্রস দিচ্ছে এবং একটা রাইট ব্যাক এসে গোল করছে, তা আবার ভলিতে। তো তারা দুজনে ইরেগুলার, দুজনেই ইরেগুলার অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো খুব বিচ্ছিরি একটা কম্বিনেশন আমরা দেখেছি, কিন্তু গোলটার ফিনিশিং নিয়ে কিচ্ছু বলার নেই। লিটারালি মানে সেই হয়ে যাওয়ার মতো ফিনিশিং ছিল, একদম মানে প্রপার গোল পোচার, একদম প্রপার স্ট্রাইকাররাও এরকম ফিনিশিং মাঝে মাঝে করতে পারে না, যেটা এরিক গার্সিয়া করে দেখিয়েছে এবং অসাধারণ একটা গোল আমরা দেখতে পাই। এবং ওই টাইম স্প্যানের মধ্যে মোটামুটি ওই 65 মিনিটসের মধ্যে জেরার্ড মার্টিন যে খেলাটা দেখিয়েছিল, মোটামুটি 3-4টে ক্রস মোটামুটি একদম পিন পয়েন্ট রেখেছিল, যেখান থেকে যে কোনোটাতেই গোল হতে পারতো এবং হয়েছেও 2খানা গোল। তো এটা একটা সবচেয়ে বড় বিষয়। তো জেরার্ড মার্টিনকে আমরা অনেক ক্রিটিসাইজ করেছি এই বিষয় নিয়ে, কিন্তু ওই 15-20 মিনিটে একটা ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু জেরার্ড মার্টিন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। একদমই। অ্যাকচুয়ালি ফ্লিক যখন একটা প্লেয়ারের ওপর এত বেশি ট্রাস্ট করছে, আরও অনেক প্লেয়ার আছে, আরও অনেক বেশি একাডেমি প্লেয়ার আছে, আরও অনেক আউট অফ ফর্ম প্লেয়ার আছে, লাইক ইনিগো মার্টিনেসকেও লেফট ব্যাকে খেলানো যায়, আরও অনেক প্লেয়ারকেও লেফট ব্যাকে খেলাতে পারবে, কোনো অসুবিধা নেই, তারা কিন্তু রেগুলার স্টার্টার। কিন্তু জেরার্ড মার্টিনের ওপর যখন এত বেশি কনফিডেন্স দেখাচ্ছে, নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু সে দেখেছে যেটা হচ্ছে তাকে সেই মোমেন্টগুলো ক্রিয়েট করার মতো একটা জায়গায় পৌঁছে দিতে পেরেছে। মানে ফ্লিক যেটা তার উপর বিশ্বাসটা রেখেছে, তো সেটারই একটা রেজাল্ট হচ্ছে কালকের এই মাত্র কয়েক মিনিটের জন্য হলেও যে জেরার্ড মার্টিনের এই আচমকা এই কি বলবো যে বেরিয়ে আসা নিজের ক্যারেক্টার ব্রেক করে, ঠিক কিনা? ইনফ্যাক্ট এই বিষয় নিয়ে একটা কথা বলা, সেটা হচ্ছে প্রি ম্যাচ কনফারেন্সে ফ্লিক কিন্তু একটা জায়গায় বলেছিল যে এইবারের যে মানে টিমটা সাজানো হবে সেখানে কিন্তু একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকবে, যে সারপ্রাইজ এলিমেন্টটা আমরা জানি অলমোস্ট যে জেরার্ড মার্টিনই খেলবে, কিন্তু স্টিল সেটাকে কিন্তু ফ্লিক দারুণভাবে ইউটিলাইজ করতে পেরেছে এবং সেটা নিজের যে কথা সেটা কিন্তু রেখেছে যে কেউ একটা প্লেয়ার সারপ্রাইজ কিছু একটা পারফরমেন্স দেবে এবং সেটা দিয়েওছে, আর সেটা কে না জেরার্ড মার্টিন। তো গত লা লিগার ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স পাওয়ার পর এই ম্যাচেও কিন্তু দারুণ পারফরমেন্স আমরা দেখেছি ওই কাইন্ড অফ 15-20 মিনিট টাইমে। তো এটা একটা ব্যাপার। যাই হোক, তো এরিক গার্সিয়ার এই যে 2-1 গোলে বার্সেলোনাকে মানে কি বলবো এক গোলে এগিয়ে দেওয়ার পর আমরা ঠিক 2 থেকে 3 মিনিট মধ্যে আমরা ইয়ান সামার অ্যাকচুয়ালি বার্সেলোনা 3v2 মানে ইন্টারের দুটো ডিফেন্ডারের এগেনস্টে বার্সেলোনা 3 জন প্লেয়ারের যে কাউন্টার অ্যাটাক সেটার এগেনস্টে একদম শিওর লেখা 110% গোল সেভ দেয়
ইয়ান সমার, যেটা হচ্ছে একটা অস্বাভাবিক গোল সেভ দেয়। মানে আমি যতবার দেখছি ততবার ভাবছি যে এই প্লেয়ারটা পড়েছিল এখান থেকে, এই প্লেয়ারটা ভাবে লাফিয়ে কি করে সেভটা দিল। তো সেটা নিয়ে তোর কি মনে হয়? একদমই তাই। ইয়ান সোমারের যে ইনহিউম্যান রিফ্লেক্স যেটা বলা, সেটা মানে ওই মোমেন্টে এত বেশি মানে অ্যাওয়ারনেস এবং এত বেশি ভালো রিফ্লেক্স, মানে কল্পনার বাইরে। অ্যাকচুয়ালি একটা কিপারের কতটা প্রয়োজন একটা এরকম বড় একটা গেমে, সেটা ইয়ান সোমার একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেটা হচ্ছে বার্সেলোনার অনেক দিন ধরেই একটা সমস্যা হয়ে রয়েছে কিপারের যে দিক থেকে যদি দেখি, তো ইয়ান সোমার কিন্তু একদম রাইট টাইমে নিজেকে মেলে ধরেছে এবং অসাধারণ সেভ এটা একটা দিয়েছে। এবং লাস্ট মোমেন্টে তো দেখেইছি আমরা, ইয়ামালেরও কয়েকটা সেভ শট দারুণ দারুণ একদম শিওর গোল সেভ দিয়েছে, তো সেগুলোও আছে। তো ইয়ান সোমার একাই বলতে পারা যায় যে বার্সেলোনার এগেনস্টে দাঁড়িয়ে পুরো ম্যাচটা হারিয়ে দিয়েছে বার্সেলোনাকে। একদম একদম। ফার্স্ট লেগেও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, আর সেকেন্ড লেগে তো ছেড়ে দেয়। মানে অ্যাকচুয়ালি আমরা রিসেন্ট যেটা দেখছি বার্সেলোনার গোলকিপারের সমস্যা, কিন্তু এই গোলকিপারের সমস্যায় জর্জরিত বার্সেলোনা এগেনস্টে যত ছোট টিম যত বড় টিমের গোলকিপার আসছে প্রত্যেকে প্রাইম নয়ার প্রাইম বুফনের মতো পারফরমেন্স দিচ্ছে, ঠিক কিনা? তো সেক্ষেত্রে এটা একটা দেখার বিষয় যে বার্সেলোনা অ্যাটলিস্ট একটা ভালো গোলকিপার সাইন করাক, অ্যাটলিস্ট এগুলো থেকে একটু মোটিভেশন তো নিক। আচ্ছা যাই হোক, তারপরে আমরা 60 মিনিটসের মাথায় যে দানি অলমোর ইকুয়ালাইজার, যেটা একদম পুরো আনমার্কড অবস্থায় থাকা দানি অলমো একটা মানে ইন্টারকে একদম পুরো কি বলবো যে ইন্টারের একদম বুকে ছোড়া বিধি দিয়ে চলে যায়, সেটা হচ্ছে সেই 60 মিনিটসে দানি অলমো। তো সেটা নিয়ে একটু তুই বল। সেটা হচ্ছে ওই সেম যেভাবে আমরা দেখেছি যে যেটা আমরা বলছিলাম যে জেরার্ড মার্টিনের কন্টিনিউ যে ক্রসিং, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং সেই ক্রসিং এর মাধ্যমেই আবার একটা অসাধারণ একটা ক্রস এবং অসাধারণ একটা আনমার্ক পজিশনে ড্যানি ওলমোকে খুঁজে বার করা এবং ইজি ফিনিশ, যেটা আমরা বলতে পারি ড্যানি ওলমোর জন্য। তো দারুণ একটা গোল আমরা দেখি এবং সেখানে বার্সেলোনা কিন্তু অলমোস্ট মানে ম্যাচটায় মানে অলমোস্ট না, অ্যাকচুয়ালি কামব্যাক করে নেয় 2-2 গোলে। তো এই একটা ব্যাপার আমরা দেখলাম, ইকুয়ালাইজ করে। তো ওলমোর গোলটা নিয়ে কিছু বলার নেই। ওলমো পুরো ম্যাচই একটু অফ লাগলেও কিন্তু এই একটা গোল করার সময় কিন্তু নিজেকে ঠিক জ্বলে উঠিয়েছিল। একদমই। তো দানি অলমোর গোলের পর আমরা 8 মিনিট পরে অর্থাৎ 68 মিনিটসে ইন্টারের ডিএমএফ হেনরিক মিখিতারিয়ানের যে ইয়ামালের ওপর ফাউল করে সেটা নিয়ে একটু বলবো। কারণ হচ্ছে ইয়ামালকে একদম এজ অফ দ্য বক্সে মানে পেনাল্টি বক্সে একদম এজে মিখিতারিয়ান ট্যাকেল করে এবং রেফারি সেটাকে পেনাল্টি দিয়েও দেয়, কিন্তু ভার সেটাকে ওভারটার্ন করে একেবারে পেনাল্টি থেকে ডাইরেক্ট ফ্রি কিকে দেয় এবং রেফারি আঙুল দিয়ে দেখাতেও থাকে যে কত মিলিমিটারের হ্যাঁ ডিস্টেন্স ছিল এই পেনাল্টি থেকে ফ্রি কিক পাওয়ার জন্য। তো সেক্ষেত্রেও একটা এটাই আর কি যে ভারই যদি সবকিছু কন্ট্রোল করে তো রেফারি রেখে লাভ কি? রেফারি রাখার তো কোনো একটা দরকার নেই না বেকার, আরো বরং একটা ম্যান বাড়লে কি হয় যে বল খেলার প্রবলেম হয় অনেকের মধ্যে। তো যাই হোক, সেটা একটা আইরনিক ব্যাপার। তো যাই হোক, তো সেখান থেকে একটা লেখা পেনাল্টি বার্সেলোনার হাত থেকে চলে যায় এবং তার পাশাপাশি সেই ফ্রি কিকের কোনো ফায়দা তুলতে পারে না। এর পাশাপাশি বার্সেলোনা যেহেতু 2-2 ম্যাচ মানে শুরু মানে একটা জায়গায় পৌঁছে যায়, তো 2-2 কি বলবো ইকুয়ালাইজ করার পর বার্সেলোনা সম্পূর্ণভাবে ডমিনেট করে এবং বিশেষ করে ম্যাচের শেষের দিকে প্রচণ্ড ডমিনেশন রাখে। ম্যাচ প্লেয়ারদের পায়ে বলই দেয় না। তার পাশাপাশি যে কি বলবো যে প্লেয়াররা যে অপোনেন্টের মানে তাদের বল পজিশন থেকে শুরু করে তাদের মানে একদম পুরো একেবারে পুরো আইসোলেট করে দেয়, যার রেজাল্ট হচ্ছে 87 মিনিটসে পেড্রির অ্যাসিস্ট থেকে লা রেমন্তাদা করা রাফিনা। তো সেক্ষেত্রে তোর কি মনে হয় যে রাফিনার গোলটা কেমন ছিল? রাফিনিয়ার গোলটা তো আমরা দেখলামই কালকে, যে কারণ প্রথম রাফিনিয়ার শটটা কিন্তু ফার্স্টে সেভ দিয়ে দেয় সোমার, তো এটা একটা সবচেয়ে বড় বিষয়। এবং সেই শটটা সেভ দেওয়ার পরে লাকিলি রাফিনিয়ার পায়ে বলটা আবার রিবাউন্সে ফিরে আসে এবং যেখান থেকে রাফিনিয়া একটা দুর্দান্ত ফিনিশ করে সেকেন্ড পোস্টে, এবং সেখানে যদি ফেরান টোরেস আবার পা লাগাতো আবার গালাগাল খেত সবার কাছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো ফেরান টোরেস পা লাগায়নি বলটায়, তো রাফিনিয়ার এটা একটা গোল হওয়াটা খুব দারুণ ছিল। 88 মিনিটের মাথায় এই যে এই একটা জিনিস হয়ে যায়, সেখানে মোটামুটি সব প্লেয়াররাই ভেবে নিয়েছিল যে কামব্যাক হয়ে গেছে এবং রেমন্তাদা হয়ে গেছে আরেকবার, সেমিফাইনালে থেকে ফাইনালে পৌঁছতে পারবে। তো তারপরে 5 মিনিট যে এক্সট্রা টাইমটা মানে এডেড টাইমটা আসে, সেখান থেকে সমস্ত মানে উমিদ যেগুলো ছিল সেগুলো শ্যাটার হয়ে যায়। সেটাই, পুরো গল্প অন্য কিছু লেখা ছিল তাই না? এরপরে আলাদাই টুইস্ট ছিল। তো সেটা নিয়ে আমরা বলবো যে হ্যাঁ বল, কিছু বলছিস? না বল। আচ্ছা যাই হোক, তো অ্যাডেড টাইমে আমরা দেখতে পাই 5 মিনিট দেওয়া হয় এবং সেখানে ল্যামিন ইয়ামালের একটা শিওর গোল মানে রকেট শট, সেটা হচ্ছে জাস্ট কয়েক ইঞ্চির জন্য উডওয়ার্ক হিট করে মানে পোস্টে লেগে বেরিয়ে যায়। তো সেখানে গোলকিপারও হাত ছেড়ে দিয়েছিল, মানে তার কিছু করার নেই, গোল যদি আমি খেয়ে যেতাম।
তো এতটাই আনলাকি বার্সেলোনার, বিশেষ করে কালকে ইয়ামাল ছিল যে কিচ্ছু করতে পারেনি। কত চেষ্টা করার পরেও অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম যে ইনজাগি বলছিল যে ইয়ামালকে হয়তো ডাবল ডাউন করবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কালকে সেটা করেনি। কালকে অন্যরকম প্ল্যানিং ছিল। ইয়ামালের এগেনস্টে সমার যদি না থাকতো তাহলে ইয়ামাল কালকে খুলে গোল পেত। তো যাই হোক, ইয়ামাল যথেষ্ট ট্রাই করেছে, তার একটা রেজাল্ট হচ্ছে এটাও, এবং সেটা পোস্টে হিট করে এবং এখানেই ম্যাচের পুরো মোমেন্টাম বদলে যায়। এরপরে কাউন্টার অ্যাটাকে ওঠে 90+3 মিনিটসে ইন্টার মিলানের কি বলবো যে আসেরবি প্লেয়ার, যার পেনাল্টি নিয়ে আমরা ফার্স্টে শাউট করছিলাম, যার পেনাল্টি দেওয়া হয়নি, হাতে লেগেছিল, সেই প্লেয়ারই 90+3 মিনিটসে কাউন্টারে ওঠে এবং তার পাশাপাশি একটা অনবদ্য ফিনিশ করে। অনবদ্য বল তুই সেটা নিয়ে। কারণ ওই মোমেন্ট থেকে যখন, এটা তো ওদের ডামফ্রাইজের অ্যাসিস্ট ছিল, তো যাই হোক সেখানে আরাহু একটা সুন্দরভাবে গা জড়াজড়ি করে মার্ক করার চেষ্টা করে, কি করে ভগবান জানে। তো যাই হোক, তো সেইটা করতে গিয়ে আসেরবি মানে লিটারেলি একটা 37 বছরের সেন্টার ব্যাক মানে ফরওয়ার্ড লাইনে উঠে এসে গোল দিচ্ছে, তাও আবার প্রথম থেকে খেলছে, পুরো ম্যাচটা প্রথম থেকে খেলছে। যেখানে আরাহু সবে নাবে, সেখানে সে বডি কন্ট্যাক্ট বলো বা মার্কিং এ বলো, সেটা নাকি আসেরবির সাথে পারলো না আরাহু। তো এটা একটা খুব ডিসগ্রেস বলা যেতে পারে আরাহুর জন্য, যে এটা সামান্য মার্কিং আরাহু ঠিক করে করতে পারলো না, জাস্ট কি করছে না, হাক করে রাখছে প্লেয়ারটাকে লিটারেলি। মানে এটা নিয়ে মানে কি বলবো, যতবার দেখেছি এই গোলটা, ততবার একদম মানে রাগে ফেটে পড়ার মতো ব্যাপার আরাহুয়ার এগেনস্টে। তো যাই হোক, যে কোনো সিঙ্গেল প্লেয়ারকে ব্লেম করা উচিত নয়, বাট স্টিল জেরার্ড মার্টিনও ওখানে কিছুটা ফাম্বল করে এবং পড়ে যায়, তো সেটাও একটা দেখার বিষয়। তো যাই হোক, তো ঘটনা বলতো সেটা, হ্যাঁ, তো আর ওখানে ডামফ্রাইজ একটা করে, মানে কি হলো, মানে বডি কন্ট্যাক্টে এগোয় চ্যালেঞ্জ করে, ডামফ্রিজ একটা চ্যালেঞ্জ করে, যেটা হচ্ছে জেরার্ড মার্টিনের পায়ের ওপর পুরো একদম অ্যাঙ্কেল ব্রেক করা একটা চ্যালেঞ্জ করে। তো সেটা হচ্ছে অফ দ্য বল, মানে এমনও না যে অন দ্য বল আছে, হয়তো ডামফ্রিজ তার পেছনে হয়তো করছে, কি বলবো যে বল ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে, তাই আচমকা লেগে গেছে। ডামফ্রিজ একেবারে কি বলবো যে ইন্টেনশনালি সেটা করে, এবং যার কারণে জেরার্ড মার্টিন কিন্তু ব্যালেন্স হারিয়ে উল্টে পড়ে যায়, এবং সে হচ্ছে অলরেডি জানে যে এটা হয়তো ফাউল দেবে, কিন্তু রেফারি, লাইন্সম্যান কেউ সেটা ফাউল তো দেওয়া দূরের কথা, গোলটা অ্যালাউ করে, এবং দ্বিতীয়বার সেটা একবারও জন্য চেক করে না যে এটা কি, মানে কিসের অ্যাপেল করছে প্লেয়াররা। তো এইটা নিয়ে যে বলছে যে এই জিনিসগুলো, মানে ঠিক আছে, রেফারিং খারাপ হয়, রেফারিং ভালো হয়, তো ভার যদি দেখে, তো ভার তো এটাও দেখছে, তো এটাও যদি দেখে তাহলে এটার জন্য কেন কল করলো না? তখন যদি পেনাল্টি বক্সের সামনে যদি ট্যাকল হয়, যেটা পেনাল্টি দেয়, সেটা যদি কল করে ফ্রি কিক দিতে পারে, তাহলে এটা এই চ্যালেঞ্জটা কেন মানে কি বলবো যে আবার রিওয়াচ করলো না? তো এইগুলোর কোনো মানে যেহেতু ম্যাচ শেষ, এখন এগুলোর কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাবে না, এগুলোর কোনো অ্যান্সারও পাওয়া যাবে না। এক্স্যাক্টলি। আর রেফারি সিমন মার্সিনিয়াক যে মানে পোলিশ রেফারি, তার উপর তো সবার অলরেডি একটু ক্ষোভ আছে, কারণ সে যেভাবে শক্ত হাতে ম্যাচ কন্ট্রোল করছিল, মানে প্লেয়ারদের একেবারে প্লেয়ার বলে গুরুত্ব দিচ্ছিল না, মানে সে যা কল করছে সেটাই এনাফ, কারো অ্যাপিল কারোর ম্যাটার করে না কোনো জিনিস। তো যাই হোক, এখন আর বলে কিছু লাভ নেই। এরপরে আমরা একই ম্যাচে, তো সেখানে জেরার্ড মার্টিনের যে ফাউল, সেটা তো একদম জেনুইন ফাউল ছিল, দেওয়া হয়নি। তো যাই হোক, এরপরে এই যে গোল, এখানে যে 3-3 ইকুয়ালাইজার, তো এখানে হচ্ছে সানসিরোর যে ক্রাউড, যে তাদের হোম টিম ইন্টারের হোম ক্রাউড, তারা হচ্ছে একটা নতুন লাইফ ফিরে পায়, এবং তার পাশাপাশি ইন্টার নামে পুরোপুরি এক্সট্রা টাইমে নিজেদের ডমিনেশন নিয়ে। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বার্সেলোনা প্লেয়াররা সমস্ত প্লেয়ারই ফ্যাটিগার শিকার, আর পসিবল না তাদের পক্ষে আর টানা খেলা। তো বার্সেলোনা প্রথম থেকে কি করে, বার্সেলোনা প্রথম থেকে ম্যাচটা ফ্লুইড খেলার চেষ্টা করে, মানে খুব ফাস্ট খেলার চেষ্টা করে, যাতে হচ্ছে বার্সেলোনার নিজের আন্ডারে খেলাটা থাকে। সেখানে ইন্টার বারবার চেষ্টা করে, যেহেতু অপোনেন্ট মানে ট্রাভেল করে এসছে, তো সেক্ষেত্রে তাদের একটা আপার হ্যান্ড আছে, যে তারা যদি স্লো খেলে, মানে অপোনেন্টকে যদি স্লো করতে পারে, সেক্ষেত্রে ইনজাগি নিজের ঠিকঠাক ট্যাকটিক্সগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে, এবং তার পাশাপাশি ইন্টারের যে কি বলবো স্বভাবত গেম, যে তারা স্লো করে দেয় গেম, তো সেটাই হচ্ছে ইন্টার আস্তে আস্তে এক্সট্রা টাইমে নিজেদের মানে করবো যে কি বলে নিজেদের যে এফেক্ট করতে শুরু করে সেই গেমটাকে, এবং তার পাশাপাশি এটাই তার রেজাল্ট হয়ে দাঁড়ায়। যাই হোক, এবার আমরা দেখতে পাই এক্সট্রা টাইমে 99 মিনিটসে ডেভিড ফ্রেটেসির যে গোল, সেখানে সেটাকে মানে আমি অ্যাটলিস্ট নাম দিয়েছি যে নাইটমেয়ার অফ সান সিরো, মানে একটা অস্বাভাবিক একটা মানে কি বলবো যে দুঃস্বপ্ন, যে এইরকম ডিফেন্ডিং এরকম একটা গোল খেয়ে কোনো টিম যে মেনে নিচ্ছে এরকম একটা গোল দিতে পারে। যে একটা অ্যাকচুয়ালি আমি যেটা বলছি যে ডেভিড ফ্রেটেসি হয়তো শর্ট করছে, সেখানে কোনো প্লেয়ার চার্জে যাচ্ছে না, সবাই মিলে শুধু ওয়েট করছে শটটা বাঁচাবো। শটটা যদি বাঁচায় সবাই, তাহলে শটটা গোলকিপার তো বাঁচাবে নাকি সবাই বাঁচায়? তাহলে যদি গোলকিপারের পাশাপাশি যদি সবাই বাঁচাতে যায়, তাহলে শটটা আটকাবে কি? এক্স্যাক্টলি তাই। এটা
মানে লিটারেলি গোলটার পেছনে আমি ক্রেডিট অবশ্যই দেবো মার্কাস থুরামকে, কারণ থুরাম এমন একটা একদম পজিশন থেকে বলটা রিসিভ করে এবং সবচেয়ে বড় কথা আবার সেম টু সেম জায়গা থেকে আরাহো আবার থুরামের মার্কিং মিস করে। লিটারালি মানে মানে কিছু বলার নেই, কারণ যে থুরাম যে প্রথম 1 মিনিট থেকে এখন প্রায় 100তম মিনিট অব্দি ম্যাচটা খেলছে, সে কিনা একটা সবে সবে নামা প্লেয়ারকে কুত্তার মতো কাটাচ্ছে একদম লিটারেলি, ঠিক আছে? তো একদম এইটাই হচ্ছে মেন বিষয়, যে আরাহো যে এত মানে ভালো একটা ডিফেন্ডার, এত গত দু তিন বছর ধরে দারুণ সিজনে খেলে এবং ভালো খেলে, এবং সেটার কোনো ছাপই দেখতে পাইনি আমরা। সেম টু সেম ভাবে পুরো নাচিয়ে একটা সুন্দরভাবে বলটা ভেতরে পাস দিল, এবং সেখান থেকে তারেমি বলটা সেট আপ করলো ইয়ের জন্য, ফ্রাতেসির জন্য, এবং ইজি ইজি ফিনিশ যেটাকে বলা যায়। সবাই সবাই লিটারেলি শট ব্লক করার চেষ্টা করছে, কেউই মানে মুখ মানে শট মারতে দেবো না সেটা সেটা কেউই করতে পারলো না। একদম ইজি একটা ফিনিশ একদমই। করে দিয়ে পুরো ম্যাচের ভাগ্য যাই হোক, নির্ধারণ করে দিয়ে চলে গেল। তো একেবারে এটা এক্সপেক্টেড ছিল না, এর জন্য আমরা বলছি যে ফ্যাটিগও হয়তো হালকা এফেক্ট করছে প্লেয়ারদের, যে সেই আর এনথুটা নিতে পারছে না কেউ, যে বলটা গিয়ে কষ্ট করে আটকাবো, হয়তো সেভ করে দিয়ে বেরিয়ে যাই। তো যাই হোক, সেটার জন্য ইউএফাকে বারবার বার্সা অ্যাপিল করেছিল যে ম্যাচের সংখ্যা কমানো, অথবা ম্যাচের মানে দুটো ম্যাচের মধ্যে কি বলবো যে টাইম গ্যাপ, ডিস্টেন্স, মানে দুটো ম্যাচের মধ্যে হ্যাঁ টাইম গ্যাপ বাড়ানো। তো ইউএফা কোনোটাই কি বলবো যে অ্যাকসেপ্ট করেনি, তো তারও হয়তো রেজাল্ট হচ্ছে এটাই একটা। তো যাই হোক, আমরা তারপরে হান্সি ফ্লিককে ডেসপারেট হতে দেখি, এবং তার পাশাপাশি তাকে দেখি যে পাউ ভিক্টরকে নামাতে পাউ কুবার্সি তুলে, অ্যাকচুয়ালি মানে একটা স্টপার তুলে সে হচ্ছে একটা স্ট্রাইকার নামায়, মানে পুরো টিমটাকে 3-5-2 ফরমেশনে তুলে দেয়, মানে দুটো সাইড ব্যাক এবং তার পাশাপাশি একটাই মাত্র স্টপার, আর বাকি সবাই অ্যাটাকে উঠছে। তো এত ডেসপারেট হতে দেখি আমরা হান্সি ফ্লিককে, সেখানে ইনজাগি কি করে না, তার একদম অপোজিট, মানে পুরোপুরি অপোজিট ট্যাকটিক্স ইমপ্লিমেন্ট করে, মানে হচ্ছে লো ব্লকে নামিয়ে দেয় 3-5-2-তে, মাত্র একটা স্ট্রাইকার, বাকি সবাই ডিফেন্সে বলতে গেলে, মানে কি বলবো যে লেয়ার বাই লেয়ার সবাই ডিফেন্ড করছে, ঠিক আছে? তো সেখানেই আমরা দেখতে পাই ইনজাগি এটা তো স্পেশাল, মানে ইনজাগি আর কি এটা করেই এত কিছু করে এসছে, তো সেক্ষেত্রে ইনজাগির এই লো ব্লক ভাঙাটা একবারে অস্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা আবার একটা কাউন্টার অ্যাটাকও দেখতে পাই, যার কারণে মানে কি বলবো যে এই বার্সেলোনার যেই ডিফেন্সের ল্যাক, মানে প্লেয়ারের অভাব ছিল, যার জন্য একটা কাউন্টার অ্যাটাক ওঠে, যেটা কিনা সেজনি সেভ করে। এবং তার পাশাপাশি আমরা লেভানডস্কির মতো প্লেয়ারের হেডার যে মিস, যে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা রেঞ্জে হেডার মিস করে, সেটা নিয়ে আর কত কিছু বলবো, মানে অ্যাকচুয়ালি প্লেয়ারটার বয়স হচ্ছে সেটাই সেটাই মানে এত হ্যাঁ। তো খারাপ তার জায়গা থেকে উপর একটা মিস, কি একদম বলবো মানে মানে এগুলো জাস্ট নেওয়া যায় না, কারণ লেভানডস্কিকে আমরা দেখেছি মোটামুটি খুব ক্লিনিক্যাল ফিনিশিং এর ক্ষেত্রে, এবং সেখান থেকে এরকম একটা জায়গা থেকে একদম লাস্ট মোমেন্টে যদি নিজের ক্লাচ না করে প্লেয়াররা, তাহলে কিন্তু কিছু বলার নেই, হারা একদম অবধারিত একদম লেখাই থাকে কপালে। যাই হোক, তো যা হয়েছে হয়েছে, হয়নি হয়নি, বাদ দাও। হুম তো নেক্সট হচ্ছে আমরা 114 মিনিটে আবার ইয়ামালের যে সেভ, সেটা সমার যে সেভটা দেয় একটা, মানে হুম ইয়ামাল যে কার্ভ করে বলটা ঢুকাচ্ছিল, সেটা ইয়ামার কি এই মানে সরি সমার কিভাবে সেভ দেয়, কেউ মানে মানে এটা কোনো এক্সপ্লেনেশন নেই। কেউ আমরা বিশ্বাসই করতে পারিনি যে ওটা গোল হবে না। ইনফ্যাক্ট চোখ এক্স্যাক্টলি বন্ধ করলেও ইয়ামাল 10টার মধ্যে 10টা শট এক্স্যাক্টলি ওটা গোলে ঢোকায়। সেখান থেকে একদম সোমার কোথা থেকে একটা পজিশনিং নিয়ে একটা জাস্ট ফিঙ্গার টিপ দিয়ে পুরো একদম একদম মানে লিটারালি কিছু মানে বলার নেই। অ্যাকচুয়ালি আমরা সমার কিন্তু একটা অ্যাভারেজ হাইটের গোলকিপার, হ্যাঁ যে কিন্তু কুর্তোয়ার মতো বিরাট লম্বা প্লেয়ার না, হ্যাঁ হ্যাঁ যার কিন্তু হাইট 190-195 না, কিন্তু তা সত্ত্বেও সমারের রিচ যে এত ভালো, হ্যাঁ হ্যাঁ এই সেভটা না দেখলে হয়তো আমরা কেউ মানে এক্সপেক্ট করতাম না যে সমার এত সুন্দর রিচ করতে পারে, বলগুলো সেভ দিতে পারে। তো একদম যাই হোক, তাই। সমারের পারফরমেন্স একাই বার্সেলোনাকে ডুবিয়ে দিয়েছে। হুম এবং তার পাশাপাশি ইন্টারকে আমরা দেখতে পাই যে ফাইনাল হুইসেল বাজার পর ইন্টার সবাই আনন্দে, মানে কি বলবো, প্রায় ইন্টার যে ফ্যান বেস তাদের মানে চোখে জল চলে আসে, যে এটা কি দেখলাম এই খেলাটা আমরা, ঠিক যেমন বার্সেলোনা ভার্সেস পিএসজি সেই 6-1 ম্যাচ জেতার মতো, মানে একটা আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে যায়। তো যাই হোক, ইন্টার এখন মিউনিক যাচ্ছে, এবং তার পাশাপাশি যে সেমিফাইনাল এই ম্যাচটা হয়েছে, এটা আনডাউটেডলি কি না ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস, ঠিক কি না? একদমই তাই, একদম তাই। নাহলে লিটারালি অ্যাগ্রিগেট স্কোরে 7-6 আই থিঙ্ক, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ, মানে 7, বার্সেলোনাকে হ্যাঁ একদম, রীতিমতো অ্যাকচুয়ালি দেখতে গেলে 6টা গোল দিতে হচ্ছে, তারপরেও নাকি কিছু করার নেই আমাদের, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে বার্সেলোনা তার এগেইনস্টে প্লেয়ার বা বার্সেলোনা 7টা গোল টিমের। কনসিড করে বার্সেলোনা এক্স্যাক্টলি দুটো ম্যাচে, এক্স্যাক্টলি এটা খুব যাই মানে হোক, কি তো বলবো। এখানে অনেক কিছুই ফল্ট বেরিয়ে এসছে বার্সেলোনার, ডিফেন্স হোক, অ্যাটাক হোক, ফিনিশিং হোক, তো সেগুলোর উপর যত তাড়াতাড়ি কাজ করুক তত তাড়াতাড়ি রেজাল্ট পাবে ফ্লিক, এটাই আমরা আশা করি। তো এটাই, আজকে রাতে আবার চ্যাম্পিয়ন্স লিগের
নেক্সট ম্যাচ আছে, মানে সেমিফাইনাল লেগ 2 এর নেক্সট ম্যাচ, যেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস পিএসজি। পিএসজির হোমে খেলা হবে। ম্যাচ হচ্ছে অলরেডি অ্যাগ্রিগেটে পিএসজি 1-0 এগিয়ে আছে। এখন দেখা যাক 1-0 না 2-1? 1-0 হ্যাঁ, তো দেখা যাক কি করতে পারে আর্সেনাল আর্টেটার আন্ডারে। আর ফাইনালে আমরা দেখবো কাকে, ইন্টারের পাশাপাশি, সেটার নজর রাখবো। তো বেস্ট অফ লাক টু দ্য টিমস who are playing tonight. Well, that's it today. Let us know if you liked our video. Please leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to Match Points. Thank you for watching.